আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকের অনলাইন ক্লাস হচ্ছে বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিংদের সাথে সাথে আছি শাহনাজ প্রভাষক হিসাব বিজ্ঞান, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আজকে একটি নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ফর কারেন্ট লায়াবিলিটিস। তার আগে বলে রাখি, আমরা বিগত ক্লাসগুলো খুব ভালোভাবে সম্পন্ন করেছি। তারই ধারাবাহিকতায় আজকে এই অ্যাকাউন্টিং ফর কারেন্ট লায়াবিলিটিস প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়েরই একটি চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটি নিয়ে এই চ্যাপ্টারটি থেকে তোমাদের অঙ্ক আসতে দেখা যায়, এবং এটা বেশ একটা কনসেপচুয়াল চ্যাপ্টার। তো আমরা চেষ্টা করব এই চ্যাপ্টারটি ভালোভাবে বোঝার। তো প্রথমেই বলে রাখি তোমাদেরকে যে আসলে অ্যাকাউন্টিং ফর কারেন্ট লায়াবিলিটিস বা চলতি দায়ের হিসাব বিজ্ঞানটি যেই জায়গাটি থেকে এসেছে সেই জায়গাটি হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। আচ্ছা, অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, যেটা হচ্ছে আইএএস, যেটার ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, এবং সেটার 37 অনুযায়ী আসলে আমাদের সেই জায়গাটিতে ঠিক এমনটি বলা আছে যে প্রভিশন কন্টিনজেন্ট লায়াবিলিটিস অ্যান্ড কন্টিনজেন্ট অ্যাসেটস। আসলে আইএস 37 অনুযায়ী চলতি দায়, সঞ্চিতি, সম্ভাব্য দায় ও সম্ভাব্য সম্পত্তি বর্তমান ব্যবসা বাণিজ্যের যুগে হিসাব বিজ্ঞান ব্যবস্থা একটা মাইল ফলক হিসাবে কাজ করছে। এখন আইএস 37 বিশ্লেষণ করলে আসলে আমরা এই যে প্রভিশন এবং কন্টিনজেন্সি, এই দুইটা জিনিসকেই কিন্তু বেশি পাই। মানে প্রভিশন আর একটা হচ্ছে কন্টিনজেন্সি। আচ্ছা, প্রভিশন মানে সঞ্চিতি এবং কন্টিনজেন্সি মানে সম্ভাব্য ঘটনা। এই শব্দ দুটো কিন্তু দায় থেকে উদ্ভব। এই দায় থেকে উদ্ভব, এবং এই চ্যাপ্টারটি একটু কনসাইজ করে তোমাদের এই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইতে অ্যাকাউন্টিং ফর কারেন্ট লায়াবিলিটিস হিসেবে আছে, এবং আমরা এটাকে এভাবে লিখতে পারি, মানে বলতে পারি যে আমাদের হিসাব অনুযায়ী লায়াবিলিটিস, প্রভিশন অ্যান্ড কন্টিনজেন্সি, এভাবে বিশ্লেষণ করে আমরা লিখতে পারি। তো আমরা আসলে এই চ্যাপ্টারটির কোর ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা সেই বাস্তবিকভাবে যে আসলে চলতি দায় থেকেই প্রভিশন এবং কন্টিনজেন্সি শব্দ দুটির উদ্ভব হয়েছে এটা আরেকটু ভালোভাবে জানবো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আচ্ছা, তো প্রথমেই আমি একটু বলে নিই যে এই ক্লাসটি থেকে তোমরা আসলে কি ধরনের উপকৃত হবে। তো ডিসক্রাইব দ্য নেচার অ্যান্ড টাইপ অ্যান্ড ভ্যালুয়েশন অফ কারেন্ট লায়াবিলিটিস, অর্থাৎ আমরা আসলে কারেন্ট লায়াবিলিটিসের বিভিন্ন নেচার এবং টাইপ এবং এর কীভাবে এটা ভ্যালুয়েশন করে এটা সম্পর্কে খুব ভালো ধারণা পাই। এছাড়াও আছে আমাদের শর্ট টার্মের বিভিন্ন শর্ট টার্ম ডেপ্টের বিভিন্ন ক্লাসিফিকেশন জানতে পারি, সেটা কীভাবে রিফাইন্যান্সড করা হয়। আইডেন্টিফাই দ্য টাইপস অফ এমপ্লয়ি রিলেটেড লায়াবিলিটিস, আমাদের এমপ্লয়ীদের সাথে যে ধরনের লায়াবিলিটিসগুলো ঘটে থাকে সেগুলো সম্পর্কে জানতে পারবো। আইডেন্টিফাই দ্য ক্রাইটেরিয়া ইউজ টু অ্যাকাউন্ট ফর অ্যান্ড ডিসক্লোজ গেইন অ্যান্ড লস কন্টিনজেন্সি। এক্সপ্লেইন দ্য অ্যাকাউন্টিং ফর ডিফারেন্ট টাইপ অফ লস কন্টিনজেন্সি। আরেকটা জিনিস যেটা হচ্ছে ইন্ডিকেট হাউ টু প্রেজেন্ট অ্যান্ড অ্যানালাইসিস লায়াবিলিটিস অ্যান্ড কন্টিনজেন্সি। আচ্ছা, এই বিভিন্ন জিনিসগুলো আমরা আসলে জানতে পারবো। তো আজকের ক্লাসে যেটা হচ্ছে তোমাদের জন্য একদম যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডিসক্রাইব দ্য নেচার, টাইপ অ্যান্ড ভ্যালুয়েশন অফ কারেন্ট লায়াবিলিটিস। অর্থাৎ আমরা আসলে এই প্রথমটি আলোচনা করব, বাকিগুলো ধীরে ধীরে আমরা পরবর্তী ক্লাসগুলোতে শিখব। তো চলো শুরু করা যাক। এখন প্রথমেই আমরা জেনে নেই যে লায়াবিলিটি কি। আচ্ছা, লায়াবিলিটি বললেই তোমরা মানে যেটা তোমাদের পড়ে আসছো বা একদম নিউ কামার তাদের সবার জন্যই আসলে আমাদের বলা উচিত, যারা পড়ে আসছো তারা অলরেডি জানো প্রতিষ্ঠানের সম্পদের উপর দাবিকেই দায় বলা হয়। হ্যাঁ, এমনটি আসলে দায় সৃষ্টি দ্বারাই প্রতিষ্ঠানের সম্পদ অর্জিত হয়, এটাও বলা যায় কিন্তু যে দায় সৃষ্টি না হলে আমার সম্পদও কিন্তু অর্জন হয় না। এখন আমরা দেখি আমাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, তারা আসলে এটাকে কিভাবে ডিফাইন করেছে। সেখানে তারা ডেফিনেশনটা এভাবে দিয়েছে: প্রবাবল ফিউচার sacrifices of economic benefits arising from present obligation of a particular entity to transfer asset or provide services to other entities in the future as a result of past transaction or event. এটি দ্বারা আমরা আসলে এটা বুঝি যে অতীত লেনদেন বা ঘটনার ফলে ভবিষ্যতে অন্যান্য সংস্থার নিকট সম্পদ হস্তান্তর বা সেবা সরবরাহ করার জন্য কোনো নির্দিষ্ট সংস্থার বর্তমান দায়বদ্ধতার দরুন অর্থনৈতিক উপকার বা পরিত্যাগের একটা ভবিষ্যৎ সম্ভাবনা,
এটা তো বললাম একদম তোমাদের সাথে কিতাবি ভাষায়। আসলে এখান থেকে একটু আমরা বুঝে যাই যে আমরা হচ্ছে আসলে কি ফিউচারকে স্যাক্রিফাইস করব। ফিউচারকে কি ধরনের স্যাক্রিফাইস করব? ইকোনমিক বেনিফিটস। আমার ফিউচারে কোনো একটা ইকোনমিক বেনিফিটকে আমার স্যাক্রিফাইস করতে হবে। কিসের জন্য? যেটা মানে অ্যারাইজিং ফ্রম, সেটা কখন অ্যারাইজ করছে? সেটার জন্য প্রেজেন্ট অব্লিগেশন। অর্থাৎ ফিউচারে আমরা কোনো স্যাক্রিফাইস করব বর্তমান দায়বদ্ধতার জন্য। আচ্ছা, এবং সেটা কি পাস্ট ট্রানজ্যাকশন আর ইভেন্টস, এবং সেটা পূর্বে কোনো ঘটনার প্রেক্ষিতে। এতটুকু তোমরা এখান থেকে একটু মনে রেখো। আচ্ছা, এখন দেখি আসলে এটাকে আরো এভাবে আমরা ভেঙে ভেঙে বলতে পারি। যদি এটা আমার পাস্ট হয় আর এটা আমার ফিউচার হয়, মানে এই লাল অংশটুকু যদি আমি পাস্ট ধরি, এই অংশটুকু যদি আমি ফিউচার ধরি, আর এই মাঝখানের অংশটুকুকে যদি আমি প্রেজেন্ট ধরি, আমি এখানে দাঁড়িয়ে আছি। এখন আমি প্রেজেন্টে দাঁড়িয়ে পিছনে তাকিয়ে আমার পাস্ট দেখতে পাই। পাস্টে আমি কি করেছি? পারচেজ অন অ্যাকাউন্ট, কোনো একটা কিছু অ্যাকাউন্টে কিনেছি। অ্যাকাউন্ট বলতে এখানে ধারে বোঝানো হয়েছে, যে আমি প্রেজেন্টে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি পূর্বে আমি কিছু ধারে ক্রয় করেছি। পূর্বে আমি কোনো কিছু ক্রয় করেছি। এখন প্রেজেন্টে দাঁড়িয়ে আমি, এটা আমার প্রেজেন্টে দাঁড়িয়ে এটা কি হবে আমার জন্য? অব্লিগেশন। এটা আমার জন্য একটা দায় হয়ে যাচ্ছে। আমি প্রেজেন্টে দাঁড়িয়ে পিছনে ফিরে দেখছি যে আমার পিছনে একটা পারচেজ অন অ্যাকাউন্ট ছিল, যেটার জন্য বর্তমানে আমি দায়বদ্ধ। এখন বর্তমানে দায়বদ্ধ হয়ে বর্তমানে পরিশোধ করে দিলে তো আর দায় হয়ে যায় না। কিন্তু বর্তমানে যদি আমি সেটা পরিশোধ না করে ভবিষ্যতে পরিশোধের আশায় রেখে দিচ্ছি, ভবিষ্যৎ ফিউচারে আমি কি পরিশোধ করতে হবে? ক্যাশ অর বেনিফিটস, কিছু তো একটা পরিশোধ করতেই হবে। তাহলে এই অবস্থাটাকে কিন্তু আমরা লাইবিলিটি হিসেবে দাঁড় করিয়ে দিতে পারি। ঠিক নিজেকে এখানে কল্পনা করে, প্রেজেন্টে কল্পনা করে আমি পিছন দিকে তাকিয়ে দেখব যে আমার পাস্টে কি করেছি, এবং সামনের দিকে তাকিয়ে আমি ফিউচার দেখব যে আমার ভবিষ্যতে আমার ক্যাশ পরিশোধ করতে হবে। তাহলে ঠিক এইভাবে তুমি তোমার লাইবিলিটিকে ডিসক্রাইব করতে পারো। আচ্ছা, এখন এই মুহূর্তে বলতে চাই যে আসলে আমরা কারেন্ট লায়াবিলিটি কি? কারেন্ট লায়াবিলিটি তো তোমরা আরো ভালো জানো, যে আসলে আমরা এটা কিন্তু পড়েই আসছি যে ১ বছরের মধ্যে যে দায় পরিশোধ করতে হয় সেই দায়কেই কারেন্ট লায়াবিলিটি বলে। হ্যাঁ, আমরা তো এটা জানি, কিন্তু তারপরও দেখো আজকে আমরা কি শিখছি। এখানে বলছে কারেন্ট লায়াবিলিটিস আর ক্যাশ অর আদার অ্যাসেট দ্যাট কোম্পানিজ reasonably expect to convert into cash, sell or consume in operation within a single operating cycle or within a year. আচ্ছা, আমরা ক্যাশ, ব্যাংক ব্যালেন্স, ইনভেস্টমেন্ট, ইনভেন্টরি যে কোনো কিছুকেই কিন্তু কারেন্ট লায়াবিলিটি পরিশোধের জন্য ব্যবহার করতে পারি। আচ্ছা, এইখানে তোমাকে যেটা হচ্ছে আমার মেইন, যেটা আমরা এই সংজ্ঞাটা মনে রাখতে পারি, যে অব্লিগেশন হুজ লিকুইডেশন ইজ রিজনেবল এক্সপেক্টেড টু রিকোয়ার ইউজ অফ এক্সিস্টিং রিসোর্স প্রপারলি ক্লাসিফাইড অ্যাজ কারেন্ট অ্যাসেট অর দ্য ক্রিয়েশন অফ দ্য কারেন্ট লায়াবিলিটিস। অর্থাৎ তুমি এভাবে বলতে পারো যে চলতি সম্পত্তি হতেই আসলে চলতি দায় একটা মানে পরিশোধের এক ব্যাপার। অর্থাৎ বলা যায় যে ব্যবসায়িক কার্যক্রম হতে উদ্ভূত দায়সমূহ ১ বছর বা বর্তমান হিসাবকালের মধ্যে প্রদেয় তাকেই কিন্তু আমরা আসলে চলতি দায় বলি। অন্যভাবে বলতে পারো যে চলতি সম্পত্তি হতে নতুন চলতি দায় সৃষ্টির মাধ্যমে ১ বছরের মধ্যে পরিশোধ্য এবং ব্যবসায়ের স্বাভাবিক কার্যক্রম হতে উদ্ভূত দায়কে চলতি দায় বলে। আচ্ছা, ব্যবসায় স্বাভাবিক কার্যক্রম কি? ব্যবসায় আমরা যেইভাবে ব্যবসা করছি, যেই পণ্য নিয়ে ব্যবসা করছি, সেই ব্যবসায়ের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে, এবং সেইখান থেকেই যে দায় উদ্ভূত হবে সেটাই কিন্তু আমার চলতি দায়। সেটা করতে গিয়ে আমার যে ধরনের দায় পরিশোধ করতে হয় বা দায়ের ক্রিয়েশন হয়, সেইটাকেই বলা হয় কিন্তু চলতি দায়। আচ্ছা, এইখানে আরও আমরা ভালোভাবে বোঝার জন্য বলতে পারি যে চলতি দায় কিন্তু ১ বছরের মধ্যে পরিশোধ করতে হয়, এবং চলতি দায় কিন্তু কারেন্ট অ্যাসেট অ্যাকোয়ারে সাহায্য করে, এবং এটা কিন্তু একটা সাইক্লিক অর্ডারের মধ্যে মুভ করে। সাইক্লিক অর্ডারের মধ্যে এটা মুভ করে। ইট মিনস অ্যানাদার ওয়ান ইজ ক্রিয়েটেড বিফোর ইট এন্ডস ফর ইনস্ট্যান্টলি। এটা সম্পর্কে আরও বলবো, সাইক্লিক্যাল অর্ডার যেটা বলা হয়। আচ্ছা, এখানে একটু তোমরা এটা মনে রাখতে পারো কারেন্টটা কিভাবে হয়। কারেন্ট চলতি মানেই তো হচ্ছে একটা সময়ের মধ্যে, মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আবর্তিত হবে। এটা জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য, যে এখানে কারেন্ট আর নন কারেন্ট নট অনলি অ্যাসেট, নট অনলি শুধুমাত্র লাইবিলিটিসের জন্য না, এটা অ্যাসেটের ক্ষেত্রেও তুমি কারেন্ট নন কারেন্টকে এইভাবে ডিভাইড করার জন্য এই প্রশ্নগুলো করতে পারো। রিয়েলাইজড উইদিন নর্মাল অপারেটিং সাইকেল, যদি নর্মাল অপারেটিং সাইকেলের মধ্যে হয় সেটা কারেন্ট অ্যাসেট। হেল্প ফর ট্রেডিং, ব্যবসায়ের কার্যক্রম থেকে এটা উদ্ভূত হয়েছে কারেন্ট। তাহলে রিয়েলাইজ উইথ 12 মান্থ আফটার দ্য রিপোর্টিং পিরিয়ডের মানে 12 মাসের মধ্যে তুমি পরিশোধ করতে পারছো, তাহলে
তাহলে এটা ইয়েস যদি হয় তাহলে কারেন্ট। আর যদি ক্যাশ অথবা ক্যাশ ইকুইভ্যালেন্ট কিছু হয় তাহলে সেটা অবশ্যই কারেন্ট। আর যদি এগুলোর প্রশ্নের উত্তর নো হয় তাহলে সেটা হচ্ছে নন কারেন্ট। আচ্ছা, এটা আমি অ্যাসেট লায়াবিলিটিস দুটোর ক্ষেত্রেই কারেন্ট নন কারেন্টকে বিবেচনা করার জন্য এভাবে নিজেকে একটা সূত্রে ফেলে নিতে পারি। আচ্ছা, এখানে আমি বলে নিয়েছিলাম যে তোমাদের চলতি দায়গুলো একটা অপারেটিং সাইকেলের মধ্যে মানে আবর্তিত হবে। সেটা কীরকম হয় দেখো, আমি যদি কিছু পারচেজ করি, আমরা তো পারচেজ করি বা উৎপাদন করি যাই করি না কেন সেটাকে ক্যাশে ট্রান্সফার করার পর্যন্ত দেখো কি কি ক্যাশে ট্রান্সফার করা পর্যন্ত আমার হচ্ছে এই অপারেটিং সাইকেলটি চলে। কিভাবে? পারচেজ, তারপর হচ্ছে আমি সেটাকে কখনো মজুত করতে পারি, তারপর হচ্ছে সেটা সেলস করতে পারি অ্যাকাউন্টে, মানে ধারে বিক্রয়, তারপর সেটা অ্যাকাউন্ট রিসিভেবল হয়ে যায়, তারপর সেখান থেকে কালেকশন করি ক্যাশ। আচ্ছা, তাহলে এই যে পারচেজ থেকে আমার ক্যাশে রূপান্তরিত হওয়ার জন্য যে সাইকেলটা আমার গেল, এটাই কিন্তু হচ্ছে অপারেটিং সাইকেল। আচ্ছা, তাহলে অপারেটিং সাইকেলটা তোমরা এইভাবেই বলতে পারো জিজ্ঞেস করলে যে আসলে আমি আমার পণ্য বা সেবাকে ক্যাশে যতক্ষণ মানে যতক্ষণে রূপান্তর করি সেইটাকেই আমার আসলে অপারেটিং সাইকেল বলে। তাহলে অপারেটিং সাইকেল আমরা আসলে সাধারণত আমাদের দেশের হিসাবকালগুলো মানে এই সাইকেলটা সাধারণত 12 মাস হয়ে থাকে। আমাদের দেশে অনুযায়ী আসলে এই সাইকেলটা 12 মাসই বেশি হয়ে থাকে, তবে এটা 6 মান্থও হতে পারে। এইভাবে চলতে পারে হিসাবকালগুলো। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যেই কারেন্ট লাইবিলিটিসগুলো খুবই ওয়েল নান সেগুলো আমরা এখানে একটু বলেছি যে অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, কারেন্ট ম্যাচুরিটিস অফ লং টার্ম ডেট, শর্ট টার্ম অব্লিগেশন এক্সপেক্টেড টু বি রিফাইন্যান্সড, কাস্টমার অ্যাডভান্স অ্যান্ড ডিপোজিট, আর্ন রেভিনিউ, সেলস ট্যাক্স পেয়েবল, এমপ্লয়িজ রিলেটেড লাইবিলিটিস। আচ্ছা, একদম ওয়েল নান যে কারেন্ট লাইবিলিটিস অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, আর্ন রেভিনিউ, সেলস ট্যাক্স পেয়েবল, এগুলো সম্পর্কে জানো। আর যেগুলো তোমাদের কাছে এখনো দু একটা আননোন রয়েছে সেগুলো আমরা পরবর্তী চ্যাপ্টারের সাথে রিলেট করে পড়িয়ে দেব। আচ্ছা, এরপরে আমরা আসলে এই আরেকটু এখান থেকে লাইবিলিটিসের প্রকারভেদগুলো একটু জেনে নেই যে স্পেস আমার হচ্ছে কারেন্ট লাইবিলিটিসকে আমরা 3 ধরনের ভাগ করে নিতে পারি। চলতি দায়কে পরিশোধের নিশ্চয়তার ভিত্তিতে, মানে কিভাবে পরিশোধ করছি বা সেই নিশ্চয়তাটা কীরকম এইটার ভিত্তিতে আমি 3 ভাগে ভাগ করতে পারি। সেটা কি কি একটু দেখে নেই। স্পেসিফিক লাইবিলিটিস, তারপর হচ্ছে এস্টিমেটেড লাইবিলিটিস, এরপর হচ্ছে কন্টিনজেন্ট লাইবিলিটিস। আচ্ছা, স্পেসিফিক লাইবিলিটিসটা কি? স্পেসিফিক লাইবিলিটিসটা হচ্ছে যে দায় পূর্ব হতেই নির্ধারিত। আমি জানি যে আমার কত টাকা দায় আছে এবং আমার মানে কখন নিশ্চিত বা নগদ অর্থে পরিমাপযোগ্য, যার পরিমাণও নির্ধারিত রয়েছে তাকে নির্দিষ্ট দায় বলে। মানে হচ্ছে যে দায় পূর্ব থেকেই নির্ধারিত, এই দায়কে আমরা স্পেসিফিক লাইবিলিটিস বলি। যেমন অ্যাকাউন্টস পেয়েবল, আমি ক্রয় করে জানি যে আমার কত টাকা অ্যাকাউন্টস পেয়েবল হয়েছে, আমার ঠিক তেমনটাই নোটস পেয়েবল জানি, ব্যাংক ওভারড্রাফট জানি, অ্যাকিউট এক্সপেন্সেস জানি, এগুলো সম্পর্কে আমরা জানি যে আমার আসলে কত টাকা, হ্যাঁ, পূর্ব হতেই এটা নির্ধারিত, নগদ অর্থে পরিমাপযোগ্য। তাহলে এ ধরনের দায় ব্যবসায়িক চুক্তি বা রীতিনীতির দ্বারাই সৃষ্টি হয়। আচ্ছা, এরপর হচ্ছে এস্টিমেটেড লাইবিলিটিস, যে দায়ের অস্তিত্ব আছে কিন্তু প্রকৃত টাকার পরিমাণ এই মুহূর্তে নিশ্চিত হয়ে আমি বলতে পারছি না। মানে আমার দায়টা আছে কিন্তু এই মুহূর্তে আমি টাকার অ্যামাউন্টটাকে ফিক্সড করে বলতে পারছি না। এই ধরনের লাইবিলিটিসগুলোকে আমি বলবো এস্টিমেটেড লাইবিলিটিস। আচ্ছা, এস্টিমেটেড লাইবিলিটিসটাকে তুমি এটাকে তুমি যদি বলো এটার উদাহরণ দেওয়ার ক্ষেত্রে, তাহলে আমি বলতে পারি তুমি ধরো কোনো একটা জিনিস বিক্রয় করলে, এখন বিক্রয় পরবর্তী সেবা যদি থেকে থাকে সেই পণ্যের, আমরা আধুনিক যুগে যেসব সাধারণত গ্যাজেট কিনতে গিয়ে এই ধরনের ব্যাপারগুলোর সম্মুখীন হয়ে থাকি, তাহলে বিক্রয় পরবর্তী সেবা প্রদানের জন্য যে আনুমানিক টাকার অঙ্কগুলো, তুমি বিক্রয় করেছো একটা ল্যাপটপ, এখন তুমি এটার একটা বলে দিয়েছো যে তোমরা বিক্রয় পরবর্তী সেবা দিবে। এখন কি ধরনের সেবাটা দিবে এবং সেই সেবার জন্য তোমার কত টাকা আনুমানিক লাগবে, যখনই বিক্রয় করলে তখন কিন্তু ওই এস্টিমেটেড লাইবিলিটিসটা ক্রিয়েট হয়ে গেল। এখন তুমি শুধুমাত্র জানছো না যে তোমার কত টাকা আসলে পরিশোধ করতে হবে। ঠিক এমনটার জন্যই বলা হয় যে যে দায়ের অস্তিত্ব আছে কিন্তু প্রকৃত টাকার পরিমাণ জানা নেই সেই দায়টিকেই আমরা এস্টিমেটেড লাইবিলিটিস বলবো। তারপর হচ্ছে কন্টিনজেন্ট লাইবিলিটিস, সম্ভাব্য দায়। এটা হচ্ছে যে দায় এখনো দায় বলে বিবেচিত হয়নি কিন্তু ভবিষ্যতে কোনো ঘটনার
ঘটনার প্রেক্ষিতে দায় হিসেবে আবির্ভূত হতে পারে। অর্থাৎ এটা এখনো দায় হিসেবে সৃষ্টি হয়নি, কিন্তু ভবিষ্যতে কোনো ঘটনা ঘটলে এই দায় আবির্ভূত হয়েই যেতে পারে। আর আসলে কোনো বিশেষ ঘটনা ঘটলেই হয়তোবা এই দায়টি হবে, কিন্তু ঘটনা না ঘটলে দায়ের সৃষ্টি হবে না। যেমন বিচারাধীন মামলাজনিত দায়, যদি কোম্পানি মামলায় হেরে যায় তবেই কিন্তু এই দায়টির উদ্ভব হবে, নয়তো কিন্তু এই দায়টির উদ্ভব হবে না। তাহলে আমরা বুঝতে পেরেছি যে আসলে স্পেসিফিক লায়াবিলিটিস এবং এস্টিমেটেড লায়াবিলিটিস এবং কন্টিনজেন্টাল লায়াবিলিটিসটি কি। এরপরে আমরা আসলে অ্যাকাউন্টস পেয়েবল, আমরা বলেছিলাম যে প্রত্যেকটা নিয়েই আমরা আলাদা আলাদা আলোচনা করব। আসলে অ্যাকাউন্টস পেয়েবল এবং অ্যাকাউন্টস পেয়েবল তোমাদের কাছে খুবই পরিচিত একটি হিসাব, এবং এই হিসাবটি আমরা মনে হয় একদম প্রথমেই শিখে ফেলি যে কোনো কিছু ক্রয় করলেই পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আর হচ্ছে আমরা এই প্রতিযোগিতামূলক পরিমণ্ডলে বর্তমানে যেভাবে ব্যবসা করার মানে যেই পরিমাণ বেড়েছে বা আমাদের প্রতিযোগিতা যে হারে বেড়েছে, সেখানে কিন্তু পণ্য বা সেবার মানে ক্রয় বিক্রয় বাকিতে অনেক বেশি হচ্ছে। তার মানে বাকিতে হচ্ছে মানে অন অ্যাকাউন্ট হচ্ছে, অন ক্রেডিট হচ্ছে। আর এই বাকিতে পণ্য সেবা ক্রয় থেকেই, পণ্য বা সেবা ক্রয় থেকেই কিন্তু প্রদেয় হিসাব বা এই পাওনাদারের সৃষ্টি হয়ে থাকে। তাহলে এটা সম্পর্কে, আর এখানে হচ্ছে টাইম ল্যাগ বিটুইন দ্য রিসিপ্ট অফ সার্ভিস অর অ্যাকুইজিশন অফ টাইটেল টু অ্যাসেট অ্যান্ড পেমেন্ট ফর দেম। এক্ষেত্রে কিন্তু আমরা আমরা হচ্ছে এক্ষেত্রে বলতে পারি এই ধরনের টার্মগুলোর সম্মুখীন হই। টার্মস অফ দ্য সেলস, দ্যাট ইজ 210 N13, এটা দ্বারা কি বোঝায় নিশ্চয়ই তোমরা জানো যে মানে যদি আমরা 10 দিনের মধ্যে পরিশোধ করতে পারি তাহলে 2% বাদটা পাবো, আর 30 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। এই ধরনের টার্মসের সম্মুখীন হই। আরও একটা হতে পারি 110, মানে 10 দিনের মধ্যে পরিশোধ করলে 1% আমাকে বাদটা দিবে। আর EOM, এইটা দ্বারা বোঝায় এন্ড অফ দ্য মান্থ, অর্থাৎ আমাকে এন্ড অফ দ্য মান্থে অবশ্যই আমার টাকাটা পরিশোধ করতে হবে। আমাদের দেশে ইউজুয়ালি স্টেট পিরিয়ড অফ এক্সটেন্ডেড ক্রেডিট কমনলি 30 to 60 ডে। এটা সাধারণত এই যে টার্মগুলো থাকলে সেখানে কিন্তু 30 থেকে 60 দিনের মধ্যেই আমাদের প্রদেয় হিসেবে পাওনাদারকে পরিশোধ করতে হয়। আচ্ছা, তাহলে এখন আমরা একটু অ্যাকাউন্টস পেয়েবলে তোমাদের কি ধরনের মানে আসতে পারে সেগুলো নিয়ে একটু একদম সিম্পল ব্যাপার, সেটাকে একটু তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি। দেখো, 1 July 2020 ABC লিমিটেড পারচেজ মার্চেন্ডিজ ফর 50,000 অন 210 NET 13 terms. Pass necessary journal if payment were made during discounting period or payment were made after discounting period. আমার মনে হয় এটা তোমরা যে মার্চেন্ডিজ ইনভেন্টরি যে চ্যাপ্টারটি করেছো অলরেডি, সেখান থেকেই তোমরা অনেক বেশি হেল্প পাবে। তারপরও এখানে আমি জাস্ট হচ্ছে এটার একটা মানে সামারি করার চেষ্টা করছি। দেখো, প্রথমেই যখন সে এবিসি লিমিটেড কি করলো, পারচেজ করলো মার্চেন্ডাইজ, তখন আমরা কি ধরনের জার্নাল দেই? ইন দ্য বুকস অফ এবিসি লিমিটেড জার্নাল এন্ট্রিজ আমরা কি দেই? ডেট, অ্যাকাউন্ট টাইটেলস অ্যান্ড এক্সপ্লানেশন, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট। এটা তো আমরা জানি যে 5টি ঘর থাকে। আচ্ছা, প্রথমেই কি দেব? পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট। এখানে একটু বলে রাখি, এখানে কিন্তু আমাকে বলে নাই ইনভেন্টরি সিস্টেম, আমাকে মানে আমাকে বলেনি পিরিয়ডিক, আমাকে বলে নাই পারপেচুয়াল। আর আমাকে যখন কোনোটাই না বলে তখন কিন্তু আমি সাধারণত পিরিয়ডিক ধরে থাকি। এখানে আমি তোমাদেরকে দুটোই দেখিয়েছি, যে পারচেজ অথবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আমরা জানি আমরা যখন পারচেজ করি পিরিয়ডিক সিস্টেমে, আমরা সেখানে পারচেজ ডেবিট করি এবং অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট করি, এবং আমাদের যে পারপেচুয়াল সিস্টেম সেখানে কিন্তু মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট করি, আরেকটা হলো অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট করি। ঠিক এমনটি এটা তোমরা পারবে। এরপর যখন আমাকে বলছে যে পাস নেসেসারি জার্নাল এন্ট্রিজ ই পেমেন্ট ওয়ার মেড ডিউরিং ডিসকাউন্ট পিরিয়ড, আমি এখানে ধরলাম যে আমি ডিসকাউন্টিং পিরিয়ডের মধ্যে আমার পেমেন্টটা করতে পেরেছি। হ্যাঁ, আমাকে তাহলে আমি কি ধরনের জার্নাল দিব? যে আমি তাহলে ডিসকাউন্টটা পাবো, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট করব। আমার অ্যাকাউন্টস পেয়েবল ছিল 50,000। এবার ক্যাশ দিয়েছি কত আমি সেটা একটু দেখবো, এবং ডিসকাউন্ট ইনকাম, কারণ আমি যখন টাকা কম দিতে পারি সেটা আমার জন্য ইনকাম হয়। তাহলে ডিসকাউন্ট ইনকামটা আমরা কিভাবে বের করব? 50,000-এর 2% আমাকে এখানে বলে দিয়েছিল 10 তারিখের মধ্যে। এই জন্যই কিন্তু আমি 10 তারিখের মধ্যে দিতে পারলেই 2%, তাহলে 50,000-এর 2% 1,000, তাহলে ক্যাশ পেমেন্ট করতে হচ্ছে 49,000। খুবই ইজি। এরপরে আমি একটু দেখব যে আসলে আমি যদি ডিসকাউন্টিং পিরিয়ডের মধ্যে পরিশোধ করতে না পারি তাহলে কি হচ্ছে। তাহলে জুলাইয়ের 15 তারিখে যদি আমি পরিশোধ করি তাহলে কিন্তু আমাকে বলা হয়েছে যে ফুলটাই পেমেন্ট করতে হবে। তার মানে এখানে আর কোনো ঝামেলাই নেই। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ, ক্রেডিট, এখানে 50,000 50,000 টু রেকর্ড পেমেন্ট আফটার ডিসকাউন্টিং পিরিয়ড। শিক্ষার্থীরা, খুবই সহজ, জাস্ট হচ্ছে তোমাদের অ্যাকাউন্ট পেয়েবলের সাথে রিলেট মানে এখানে এই চ্যাপ্টারে এই ধরনের জার্নাল অনেক সময় দিয়ে থাকে, এই জন্য তোমাদেরকে একটু মনে করে দেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা, এরপরে নোটস পেয়েবল। আচ্ছা, প্রদেয় নোট।
আমরা যেরকম পাওনাদারের সাথে পরিচিত, নোটস পেয়েবলের সাথে নিশ্চয়ই পরিচিত। আসলে নোটস পেয়েবল হচ্ছে এক ধরনের অঙ্গীকারপত্র। আচ্ছা, এই অঙ্গীকারপত্রের মাধ্যমে এটাকে একটা লিখিত দলিলও বলা হয়। অন্যভাবে বলতে গেলে বলা যায় যে প্রদেয় নোট হলো স্বল্পমেয়াদী ঋণের একটি লিখিত দলিল। এখানে কি করা হয়? আমি যেই টাকাটা নিলাম সেটা হচ্ছে, এটাকে প্রমিজিং নোট বলা হয়, এবং সেখানে লিখে নেওয়া হয় যে আমি কত টাকা নিচ্ছি, কত পার্সেন্ট ইন্টারেস্ট, ইন্টারেস্ট যদি থাকে তাহলে সেই ইন্টারেস্টের কথা লেখা থাকে, এবং কত মাসের জন্য নিচ্ছি। তাহলে আমরা কিন্তু এই নোটস পেয়েবল শুধুমাত্র হচ্ছে আহ, মানে প্রদেয় হিসেবে এটা প্রায় কিন্তু আমরা হচ্ছে প্রদেয় হিসেবে পরিবর্তে ব্যবহার করি, আবার অনেক সময় কিন্তু আমরা ক্যাশ টাকা নেওয়ার জন্য হচ্ছে নোটস পেয়েবল ব্যবহার করে থাকি। আচ্ছা, তাহলে কি হলো? রিটেন প্রমিসেস টু পে এ সার্টেন সাম অফ মানি অন এ স্পেসিফিক ফিউচার ডেট, একটা স্পেসিফিক ফিউচার ডেট থাকতে হবে যে আমরা আসলে কবে পরিশোধ করবো, এটা কিন্তু লেখা থাকে। এবং রিটেন প্রমিসেস টু পে এ সার্টেন সাম অফ মানি, সবকিছু ক্লিয়ার থাকবে। তাহলে অ্যারাইজ ফ্রম, কিভাবে এটা আসলে অ্যারাইজ হয় সেটা একটু দেখে নিই। অ্যারাইজ ফ্রম পারচেজ, ফাইন্যান্সিং অর আদার ট্রানজ্যাকশন। তাহলে এটা হতে পারে পারচেজ করলে আমি অনেক সময় নোটস পেয়েবল দিয়ে করতে পারি, আবার অনেক সময় হচ্ছে আমার টাকা লাগলে আমি ক্যাশ নিতে পারি নোটস পেয়েবলে, মানে ওই রিটেন ডকুমেন্টের মাধ্যমে, আর এছাড়া অন্যান্য ট্রানজ্যাকশনের মাধ্যমে। আর এক্ষেত্রে আমরা সাধারণত নোটস পেয়েবলকে শর্ট টার্ম, লং টার্ম দুই ভাগে ভাগ করতে পারি। তবে আমরা যে ধরনের নোটস পেয়েবল করি এগুলো আসলে শর্ট টার্মের মধ্যেই রেখে করি, মেবি ইন্টারেস্ট বেয়ারিং অর জিরো ইন্টারেস্ট বেয়ারিং। আচ্ছা, এইখানে দেখো নোটস পেয়েবল হচ্ছে দুই প্রকার আসলে। একটা হচ্ছে ইন্টারেস্ট বেয়ারিং নোটস, আর একটা হচ্ছে নন ইন্টারেস্ট বেয়ারিং অথবা জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট। আচ্ছা, এখানে এটাকে তুমি সুদ উপস্থাপনের উপর ভিত্তি করে নোটকে দুই ভাগে ভাগ করা যায়, এভাবেও বলতে পারো। একটা হচ্ছে সুদ সমেত নোট, আর একটা হচ্ছে সুদবিহীন নোট। আচ্ছা, সুদ সমেত নোট কি? যে নোটের ক্ষেত্রে মূল টাকা এবং তার সাথে বার্ষিক সুদের হার উল্লেখ থাকে তাকেই বলা হয় ইন্টারেস্ট বেয়ারিং নোটস। অর্থাৎ এখানে কিন্তু আমার মূল টাকা এবং আমার ইন্টারেস্ট যত রেট হবে মানে সেটার কথা বলা থাকবে। আর নন ইন্টারেস্ট বেয়ারিং হচ্ছে কি? এখানে কি এই ধরনের নোটের মধ্যে আসল টাকা এবং তার সুদ অন্তর্ভুক্ত থাকে, কিন্তু আসল টাকার এবং সুদের হার উল্লেখ থাকে না। তবে এখানে আসল টাকা এবং সুদের হার উল্লেখ না থাকলেও সুদসমূহ মোট টাকা প্রদেয় টাকার অন্তর্ভুক্ত থাকে, আর এই জন্যই এই ধরনের নোটকে সুদবিহীন নোট বা শূন্য হার সুদ ভিত্তিক নোট বলা হয়। এটা সম্পর্কে আমরা আরো ভালো বুঝবো প্র্যাকটিস করতে গেলে। আচ্ছা, চলো শুরু করা যাক। ইন্টারেস্ট বেয়ারিং নোটস। আচ্ছা, ইন্টারেস্ট বেয়ারিং নোটস দিয়ে আমরা আসলে প্রথমে শুরু করি যে কি ধরনের ট্রিটমেন্টগুলো তোমাদের আসলে করতে হয়। আচ্ছা, প্রথমে ইন্টারেস্ট বেয়ারিং নোটস, তুমি যখন একটা মানে তুমি ধরো একটা নোটস পেয়েবলের বিনিময়ে ক্যাশ নিচ্ছ, তাহলে ফর ইস্যুয়েন্স অফ নোটস পেয়েবল তুমি কি করছো? ক্যাশ ডেবিট করছো আর নোটস পেয়েবল ক্রেডিট করছো। তার মানে তুমি মানে নগদ টাকা পাচ্ছ, আর একদিকে তুমি দায়বদ্ধ হচ্ছ। আচ্ছা, এখন তুমি যখন অ্যাকিউট ইন্টারেস্ট অন নোটস পেবেল, অর্থাৎ একটা সময় শেষে তোমার হিসাবকালের মধ্যেই যখন আমরা, এটা কিন্তু অ্যাডজাস্টিং এন্ট্রি, একটু মনে রাখতে হবে। অ্যাকিউট ইন্টারেস্টের জন্য যে জার্নালটা দিই এটা কিন্তু অ্যাডজাস্টিং এন্ট্রি, আর অ্যাডজাস্টিং এন্ট্রি আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টিং পিরিয়ডে হিসাবকালের শেষেই দেই। তাহলে সেইখানে আমরা ইন্টারেস্ট এক্সপেন্স লিখবো ডেবিট, আর ইন্টারেস্ট পেয়েবল লিখবো ক্রেডিট। এরপরে যখন আমি আমার সেই নোটটা ফুললি পরিশোধ করে দেবো আমার এক্সপায়ারি বা ম্যাচুরিটি ডেটে, তখন আমি কিন্তু ওই নোটস পেয়েবলকে ডেবিট করব, ইন্টারেস্ট পেয়েবলকে ডেবিট করব এবং ক্যাশ ক্রেডিট করব। অর্থাৎ নোটস পেয়েবল হয়তো বা আমি 50,000 টাকা পরিশোধ করছি, ইন্টারেস্ট পেয়েবল হয়তো বা 1,000 টাকা ছিল, টোটাল 51,000 টাকা আমার কাছ থেকে চলে গেছে, আমি এটাই লিপিবদ্ধ করব। তাহলে আমার কিন্তু ইন্টারেস্ট বেয়ারিং নোটসে এই তিনটা জার্নালই সবসময় দিয়ে থাকবো। আচ্ছা, দেখি আমরা আসলে পারি কি না, একটু রিয়েল ওয়ার্ল্ডের কি ঘটনা। ন্যাশনাল ব্যাংক অ্যাগ্রিজ টু লেন্ড 50,000 অন মার্চ, মানে 2020 সালে মার্চ মাসে ন্যাশনাল ব্যাংক অ্যাগ্রি করেছে 50,000 টাকা ধার দেওয়ার জন্য। জাওয়াদ অ্যান্ড কোম্পানি সায়েন্স 50,000, মানে সে 50,000 টাকার নোটসই হয়তো বা সাইন করেছে কত পার্সেন্ট? 12%। আমাদেরকে এই নোটস পেয়েবল এইসব করতে গেলে অবশ্যই ইন্টারেস্টের দিকে খেয়াল রাখতে হবে এবং সময়ের দিকে খেয়াল রাখতে হবে, মূল টাকার দিকেও খেয়াল রাখতে হবে। 4 মান্থস নোট, কত মাসের? 4 মাসের, উইথ অ্যান ইন্টারেস্ট বেয়ারিং প্রমিজারি নোট। আমাকে কিন্তু এখানে বলেই দিয়েছি ইন্টারেস্ট বেয়ারিং নোটস, এবং পার্সেন্টেজ দেওয়া আছে, আমি এমনিতেই বুঝতে পারবো। দ্য অ্যামাউন্ট অফ অ্যাসেট রিসিভড আপন ইস্যুয়েন্স নোট ফেস ভ্যালু জাদ অ্যান্ড কোম্পানি দেয়ারফল উইল রিসিভ 50,000 ক্যাশ। আচ্ছা, দেখি কি বলছে এবং কি করতে বলছে। মেক নেসেসারি জার্নাল এন্ট্রিজ ইন দ্য বুকস অফ জায়দ কোম্পানি। এখন আমি যখন এই জায়দ কোম্পানিকে প্রথমেই হচ্ছে কি আমি তার কাছ থেকে টাকা পেলাম, তাহলে জায়দ কোম্পানি কি করবে?
জার্নাল এন্ট্রিজ সে কি টাকা নিয়েছে? কার কাছ থেকে? ন্যাশনাল ব্যাংকের কাছ থেকে। আচ্ছা, তাহলে সে মার্চের ১ তারিখে টাকা নিয়েছে ক্যাশ ডেবিট, নোটস পেয়েবল, ক্রেডিট। কত টাকা? ৫০,০০০। ৫০,০০০ টাকা ডেবিট, ৫০,০০০ টাকা ক্রেডিট। এবং আমি এখানে টু রেকর্ড ইস্যুয়েন্স অফ 12% 4 মান্থস নোট টু ন্যাশনাল ব্যাংক। আচ্ছা, এখন আমি বলেছিলাম যে অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হয় আমাদের ইসের শেষে, হিসাবকাল শেষে। আমি যদি মনে করি যে এটা একটি আমার এখানে মার্চ মাস আছে, এটা যদি মনে করি আমি অর্ধবার্ষিক অর্থাৎ জুন মাসে এর হিসাব ক্লোজ করে, তাহলে আমি জুন মাসে, আবার এমনও হতে পারে যে মান্থলি ক্লোজ করে। তা আমি ধরলাম এখানে জুন মাসে এই কোম্পানি, জাওয়াদ কোম্পানি তার হিসাবকাল শেষ করে। তাহলে সে জুন মাসে 30 তারিখে কি ধরনের অ্যাডজাস্টিং জার্নাল দেবে? কারণ আমার তো এখন পরের স্টেপে হচ্ছে অ্যাডজাস্টিং জার্নাল দেওয়ার কথা। তাহলে আমার যথারীতি ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট এবং ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট টু অ্যাকিউট ইন্টারেস্ট কত মাসের, আমি এখানে একটু হিসাব করে নেই। দেখো, মার্চ, এপ্রিল, মে, জুন, এখানে কিন্তু ৪ মাস আমার কভার হয়ে গেছে, অর্থাৎ ৪ মাসেই আমি মানে হিসাবকালটা পূর্ণ হয়ে যাচ্ছে। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট এবং ৫০,০০০-এর ১২% এবং সাথে খেয়াল রাখতে হবে ১২% তো ১ বছরের জন্য, তাহলে ১২ দিয়ে ভাগ দিতে হবে এবং আমার এটা দরকার ৪ মাসের জন্য ইন্টারেস্ট এক্সপেন্স, তাহলে ৪ দিয়ে গুণ দিতে হবে, তাহলে আসলো ২,০০০ টাকা। এবার অ্যাডজাস্টিং এন্ট্রি দিয়ে আমরা করে ফেললাম। এখন যখন আমাকে পরবর্তী হিসাবকালে, আমার তো শেষ সবকিছু দেয়া, এখন পরবর্তী হিসাবকালে যদি জাওয়াদান কোম্পানি আর্থিক মানে মেয়াদ শেষে জুলাই মাসের ১ তারিখে ২০১৭ তারিখে নোটের লিখিত মূল্য ৫০,০০০ টাকা এবং ২,০০০ টাকা মানে এবং সুদ ২,০০০ টাকা অবশ্যই পরিশোধ করবে। সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমার আমার কি হবে? জুলাই মাসের ১ তারিখে আমি এভাবে বলতে পারি, এটা নোটস পেয়েবল ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট। নোটস পেয়েবল এখানে কত টাকা? ৫০,০০০ টাকা, আর ইন্টারেস্ট পেয়েবল আসছে আমার ২,০০০ টাকা এবং ক্যাশ হচ্ছে ৫২,০০০ টাকা আমার কাছ থেকে চলে গেছে। তার মানে আমি আমার নির্দিষ্ট মেয়াদের মধ্যে টাকাটা পরিশোধ করতে পেরেছি এবং সেটার জন্যই এই ধরনের জার্নালটা দিয়ে শেষ করব। আমি সবসময় মনে রাখবো ইন্টারেস্ট বেয়ারিং ইসে ৩ টা জার্নাল সাধারণত হয়। সেক্ষেত্রে প্রথমে যখন নোটস পেয়েবলটা আমরা রিসিভ করি, ক্যাশ ডেবিট করি, এরপরেই আমরা একটা অ্যাডজাস্টিং এন্ট্রি দেওয়ার চেষ্টা করি। এখানে যদি সরাসরি আমাকে বলা থাকে যে আর্থিক বিবরণী কবে তৈরি করে, সেটা তো বলা থাকলে আমরা ওই ডেটে করি, আর যদি না বলা থাকে তাহলে আমরা অ্যাজিউম করে নেই যে হয়তোবা সে জুন মাসেই করছে বা ১ বছর এরকম একটা ধরে, স্টেট ধরে তারপর আমরা করি। সেক্ষেত্রে অ্যাডজাস্টিং জার্নাল দিই এবং যেদিন সে পরিশোধ করে দেয় সেই দিনের জন্য একটা জার্নাল দিতে হয়। তাহলে এই ৩ টি জার্নাল ইন্টারেস্ট বেয়ারিং এর ক্ষেত্রে, এবং এটা আমার মনে হয় খুবই সহজ ছিল, তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা যেটা যাব, দেখো অন মার্চ ১ 2017 জাওয়াদ কোম্পানি কি করছে? ৫০,০০০ টাকা নিয়েছে ন্যাশনাল ব্যাংকের কাছ থেকে, কিন্তু সে সাইন করছে দেখো ৫৩,৭৫০ টাকার একটা নোটে, যেটা কিনা 6 মান্থ ফ্রম মার্চ 1। তার মানে একটু আগে আমার যেটা লেখা ছিল, এই ন্যাশনাল ব্যাংকের থেকে সে সরাসরি ৫০,০০০ টাকার একটা নোটস নিয়েছে এবং সাইনও করেছিল কিন্তু ৫০,০০০ টাকার নোটেই। কিন্তু এখানে বলছে কি ৫০,০০০ টাকার সে নিচ্ছে, কিন্তু সাইন করছে যেই নোটে, সেই নোটটি হচ্ছে ৫৩,৭৫০ টাকা। তাহলে এখন আমরা কি করব? দেখো, তার মানে কি এটা কি জিরো ইন্টারেস্ট বিয়ারিং? হ্যাঁ, এখন দেখো, যেখানে কিনা সরাসরি পার্সেন্টেজ বলা থাকে না, কিন্তু মূল টাকার বেশি পরিশোধ করতে হয়, আমি হাতে যা পাই তার চেয়ে কিন্তু বেশি পরিশোধ করতে হচ্ছে। প্রথমেই যখন পাচ্ছি তখন সেটাকে বলবো ক্যাশ ডেবিট, যথারীতি ক্যাশ ডেবিট, নোটস পেয়েবল ক্রেডিট। কিন্তু মাঝখানে একটা জিনিস, আমার তো একটু আগের জার্নালটা ছিল ক্যাশও ৫০,০০০ টাকা, নোটস পেয়েবলও ৫০,০০০ টাকা, কিন্তু এখানে কি হচ্ছে? ক্যাশ ৫০,০০০ টাকা, নোটস পেয়েবল ৫৩,৭৫০ টাকা। তাহলে ৩,৭৫০ টাকাকে আমি কি করব? এইটার একটা নাম আছে ডিসকাউন্ট অন নোটস পেয়েবল। জিরো ইন্টারেস্ট বেয়ারিং এর ক্ষেত্রে আমরা সব সময় এই যে মাঝখানে যে এতটুকু ডিফারেন্স থাকে প্রাপ্তির সময়, এইটার নাম দিব ডিসকাউন্ট অন নোটস পেয়েবল। আচ্ছা, তাহলে এটা যখন পেয়ে যাবো, এর সাথে তোমাদেরকে একটু সাথে শিখিয়ে রাখছি, আসলে ডিসকাউন্ট অন নোটস পেয়েবল হচ্ছে একটি কন্ট্রা আইটেম, তাই একে উদ্ধৃত পত্রে নোটস পেয়েবল থেকে কিন্তু বাদ দিয়ে দেখানো হয়। তাই তোমাদেরকে একটু যদি ধরি যে এটা মার্চ মাসেই তার ব্যালেন্স শিট শেষ করছে, তাহলে নোটস পেয়েবল মাইনাস ডিসকাউন্ট অন নোটস পেয়েবল, এটা কিন্তু বাদ দিয়ে দেখানো হয়। এটা একটু জেনে রাখার জন্য তোমাদের, এখানে হয়তোবা তোমাদের অঙ্কে এটা ট্রিটমেন্ট নাও থাকতে পারে, জাস্ট জেনে রাখলা এটা একটা কন্ট্রা আইটেম। আচ্ছা, এখন দেখো আমরা কি করছি, সেটা হচ্ছে ইন কেস অফ নোটস পেয়েবল, ইন কেস অফ নোটস পেয়েবল সারপ্রাইজিং
As soon as the accounting period discount account transferred to interest account, this transferring process is called discounting discount amortization। অর্থাৎ সুদবিহীন প্রদেয় নোটের ক্ষেত্রে যে বারটা বা ডিসকাউন্ট অন নোটস পেয়েবল হিসাবে থাকে, হিসাবকাল অতিক্রম হওয়ার সাথে সাথে এই বারটা হিসাব সুদ হিসাবে স্থানান্তরিত হয়। অর্থাৎ একটু আগে আমরা যেটা ক্যাশ ডেবিট করলাম, ডিসকাউন্ট অন নোটস পেয়েবলকে ডেবিট করলাম এবং নোটস পেয়েবল ক্রেডিট করলাম, সেই যে ডিসকাউন্ট অন নোটস পেয়েবলটা ছিল সেটাকে আমরা হিসাবকাল শেষে সব সময় কি করব, ইন্টারেস্টে রূপান্তরিত করব। তোমরা নিশ্চয়ই হচ্ছে আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি করার সময়, স্পেশাল জার্নাল করার সময় এই ধরনের জার্নালে আমরা সাধারণত ইনকাম বন্ধ করি বা ব্যয় বন্ধ করি, তখন এই ধরনের ইগুলো টার্মের সাথে আরও বেশি পরিচিত হবে। তাহলে এখানে আমরা সেই ইন্টারেস্ট এক্সপেন্সটাকে মানে ডিসকাউন্ট অন নোটস পেয়েবলটাকে বন্ধ করে দেব, যেটার নাম দেব ডিসকাউন্ট অ্যামোর্টাইজেশন, অর্থাৎ প্রদেয় নোটের বারটা অবলাপনও আমরা বলে থাকি। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল আছে। আগের এক্সাম্পলটাই যদি আমরা এখন ট্রিটমেন্টটা দেই যে এটার কিভাবে আমরা হচ্ছে এটাকে, তাহলে তুমি 2020-এর মার্চে যেই নোটসটা নিয়েছো সেটার জন্য তো জার্নাল বিগত স্লাইডে আমরা দেখিয়েছি। এখন হচ্ছে সেটার জন্য আমাদের যখন ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, আমরা যদি এটাকে বলি যে 30শে জুন এটা শেষ হয়ে যাচ্ছে, মানে আমার হিসাবকাল 30শে জুন শেষ হয়ে যাচ্ছে, তাহলে মার্চের 1 তারিখে আমি যেটা নিয়েছি তাহলে 30শে জুন সেটার জন্য আমাকে সেই ডিসকাউন্ট অন নোটস পেয়েবলটাকে আমাকে কিসে ট্রান্সফার করতে হবে, ইন্টারেস্ট এক্সপেন্সে। তাহলে সেই ডিসকাউন্ট অন নোটস পেয়েবলটা ওখানে ছিল কি, ওখানে ছিল ডেবিটে, তাহলে এটাকে এখন ক্রেডিট করতে হবে। আমরা জানি কোনো কিছু থেকে কোনো কিছু ট্রান্সফার করতে গেলে তার উল্টোটা করতে হয়। তাহলে ওখানে ডেবিট ছিল, এখানে এখন সেটা ক্রেডিট করতে হবে কত, 2500 টাকা। তাহলে ডেবিট করব কাকে, আমি বলেছিলাম যে রূপান্তরিত করতে হবে ইন্টারেস্ট এক্সপেন্সে, তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট। এটা কিন্তু হিসাবকাল শেষেই, টু রেকর্ড ইন্টারেস্ট ইনকার্ড অ্যাট দ্য এন্ড অফ ফিজিক্যাল ইয়ার। এখন তুমি কত টাকার করছো, তুমি কিন্তু এখানে 6 মান্থ ছিল, হ্যাঁ 6 মান্থের একটা নোটস পেয়েবল ছিল, আর তুমি মার্চ দিয়ে শুরু করেছিলে, তাহলে মার্চ এপ্রিল মে জুন, জুন মাসে যদি তোমার শেষ হয় তাহলে তোমার 6 মাসের নোটের জন্য 3750 টাকা পেতে তুমি 6 মাসের জন্য দিতে হতো। তাহলে এখন আপাতত কত হচ্ছে, 4 মাস হিসাবকাল শেষ হচ্ছে, তাহলে 4 মাসের জন্য আমার 2500 টাকা কিন্তু এই ইন্টারেস্ট এক্সপেন্স হিসেবে আমি ট্রান্সফার করে দিলাম হিসাবকাল শেষে। এর পরের স্টেপটা কি দেখো, এটাকে যদি আমরা ব্যালেন্স শিটে দিয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে নোটস পেয়েবল, ডিসকাউন্ট অন নোটস পেয়েবল কিন্তু কত টাকা, ডিসকাউন্ট অন নোটস পেয়েবল যত টাকা থাকে তত টাকা কিন্তু মানে থাকছে কত, 3750-এর মধ্যে 2500 কিন্তু আমার ইন্টারেস্ট এক্সপেন্সে ট্রান্সফার হয়ে গেছে, বাকি রইলো যে 1250 টাকা, এইটাই আমার ডিসকাউন্ট অন নোটস পেয়েবল। এটাকে আমরা বলছিলাম যে একটু আগেই কন্ট্রা আইটেম, তাই কিন্তু এটাকে নোটস পেয়েবল থেকে এখানে বাদ দিয়ে দেখাতে হবে ব্যালেন্স শিটে। আচ্ছা, এখন বলি, এখন আমরা যখন পুরোপুরি নোটস পেয়েবলটা আমার ছিল 6 মাসে, তাহলে জুন থেকে সেপ্টেম্বর, মানে সেপ্টেম্বরে আমার এটা পরিশোধ করতে হবে, তাহলে সেপ্টেম্বরে আমি যখন এটা পুরো পরিশোধ করব তখন কিন্তু কি লিখবো, নোটস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। নোটস পেয়েবল ছিল কত টাকা, 53,750 টাকা, ক্যাশ যাচ্ছে কত, 53,750 টাকা। আমার এই যে ইন্টারেস্ট এক্সপেন্স, এখন আমি কিন্তু 1250 টাকা এখনো ইন্টারেস্ট এক্সপেন্সে ডাইভার্ট করি নাই, সেটাকে একসাথে লিখে দিব, ইন্টারেস্ট এক্সপেন্স 1250 টাকা এবং ডিসকাউন্ট অন নোটস পেয়েবল 1250 টাকা। আগেই বলেছিলাম এটা কিন্তু একটি কন্ট্রা আইটেম। দেখো, তাহলে এখানে সরাসরি এটাকে আলাদা না করে আমরা একটু আগের মতো যদি চাইতাম তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডিসকাউন্ট অন নোটস পেয়েবলটাকে প্রথমে লিখে পরে এটাকে ট্রান্সফার করতে পারতাম, কিন্তু এখন এখানে সরাসরি একসাথে জার্নালটা করে দিলাম যে নোটস পেয়েবল 53,750 টাকা পরিশোধ করছি এবং ক্যাশও 53,750 টাকা পরিশোধ করছি। মাঝখানে আমার যে 1250 টাকা, আমার 2500 টাকার জার্নাল তো অনেক আগেই আমার ডিসকাউন্ট অন নোটস পেয়েবল ইন্টারেস্টে ট্রান্সফার হয়ে গেছে, বাকি রয়েছে কত, 1250 টাকা। সেই 1250 টাকা আমার এই 1250 টাকা আমার ইন্টারেস্ট এক্সপেন্সে এই জার্নালের মাধ্যমে করা হলো। শিক্ষার্থীরা, তোমাদের কাছে একটু জটিল মনে হচ্ছে কারণ এই জায়গাটা তোমাদের জন্য একদম নতুন। তো আশা করছি ক্লাসটা যদি বারবার দেখো তাহলে তোমরা এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা এইখানে মনে রাখবো যে জিরো ইন্টারেস্ট বেয়ারিং এর ক্ষেত্রে আমাদের ডিসকাউন্ট অন নোটস পেয়েবল এর ব্যাপারটাই, ডিসকাউন্ট মানে নোটস পেয়েবলটাকে আমাকে অ্যামোর্টাইজেশন করতে হয়। অ্যামোর্টাইজেশন কিভাবে করতে হয়, ডিসকাউন্ট অন নোটস পেয়েবলটাকে আমার হিসাবকাল শেষে ইন্টারেস্ট এক্সপেন্সে ডাইভার্ট করে দিতে হয়। আচ্ছা, এখন হচ্ছে আরেকটা ইলাস্ট্রেশন দিচ্ছি। দেখো, অ্যাকাউন্টস পেয়েবল এবং নোটস পেয়েবল দুটোই রয়েছে। দ্য ফলোইং আর সিলেক্টেড 2019 ট্রানজ্যাকশন অফ ডার্বি কর্পোরেশন, অর্থাৎ ডার্বি কর্পোরেশনের কিছু ট্রানজ্যাকশন দিয়েছি, 3টা ট্রানজ্যাকশন আমি চেষ্টা করেছি অ্যাকাউন্টস পেয়েবল
এবং নোটস পেয়েবল তোমাদের এতক্ষণ যা পড়িয়েছি দুটোর মিক্স করে একটা তৈরি করার। দেখো, পারচেজ ইনভেন্টরি ফ্রম ওরিয়ন কোম্পানি অন অ্যাকাউন্ট ফর টাকা, 50,000 টাকার তুমি পারচেজ করছো ইনভেন্টরি ওরিয়ন কোম্পানি থেকে। ডার্বি রেকর্ডস মানে ডার্বি হচ্ছে মেইন এখানে যে হিসাব রাখবে, সে পারচেজ গ্রস অ্যান্ড ইউজেস পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, তোমাকে এখানে বলেই দিয়েছে যে সে পারচেজ করে এবং সেটাকে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে মেনটেন করে। অক্টোবরের 1 তারিখে ইস্যুড এ টাকা 50,000, 12 মাস। আর এখানে হচ্ছে 8% নোট টু ওরিয়েন্ট ইন পেমেন্ট অফ অ্যাকাউন্ট, অর্থাৎ এই একটু আগে আমি যা ওরিয়েন্ট কোম্পানির কাছ থেকে কিনেছি, এখন তাকে তো আমি সে আমার অ্যাকাউন্টস পেয়েবল, এখন তাকে আমি কি করছি 50,000 টাকা নোটস পেয়েবল দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে সেই নোটস পেয়েবলের জন্য আমার কিন্তু এখানে 8% ইন্টারেস্ট আছে। তাহলে এটা কি ধরনের ট্রানজেকশন? এটা হচ্ছে কোন ধরনের নোটস পেয়েবল? ইন্টারেস্ট বেয়ারিং। অক্টোবরের 1 তারিখে ব্রড করছি 75,000 টাকা ন্যাশনাল ব্যাংকের কাছ থেকে বাই সাইনিং এ 12 মান্থ জিরো ইন্টারেস্ট বেয়ারিং, 81,000 টাকা আমাকে তাকে পরিশোধ করতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ ফর দ্য সিলেক্টেড ট্রানজেকশন। এবার শুরু করা যাক। প্রথমেই হচ্ছে যেটা হচ্ছে সে পারচেস করছে ওরিয়ন কোম্পানি থেকে 50,000 টাকা ধারে ডার্বি কোম্পানি। তাহলে আমরা যথারীতি পারচেস ডেবিট এবং অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। সেপ্টেম্বরের 1 তারিখে 50,000 টাকা 50,000 টাকা, কোনো ঝামেলা নেই। অক্টোবরের 1 তারিখে সে 50,000 টাকা ওরিয়ন কোম্পানিকে কি দিল? নোটস পেয়েবল দিল। এখন নোটস পেয়েবল দেওয়ার ক্ষেত্রে দিয়ে দিলে তার অ্যাকাউন্টস পেয়েবল এবার ডেবিট হয়ে গেল। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর ক্রেডিট হলো কে? নোটস পেয়েবল। আচ্ছা, এখন আমার ডিসেম্বর, আমি যদি এখানে আমি তোমাদেরকে একটু শিখিয়ে ফেললাম এক সাথে সাথে। আমাকে যদি অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে বলে এটার ক্ষেত্রে বছরের শেষেই তো আমি দিব, তাহলে ডিসেম্বরকে ধরলাম, তাহলে কি করব? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট করব, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট করব। আমি এখানে 8% নোট নিয়েছি, 50,000-এর 8%। আরেকটা জিনিস, 12 মাস কত? অক্টোবরের 1 তারিখে, তাহলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর আমি 3 মাস ইউজ করতে পেরেছি। তাহলে এই 3 মাস হিসাবকালের মধ্যে পেয়েছি। তাহলে এই 3 মাসের সুদকে আমার অ্যাডজাস্ট করতে হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি দিয়ে, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। আর 50,000-এর 8% 12 দিয়ে ভাগ হবে, 3 দিয়ে গুণ হবে, কারণ আমাকে 3 মাসেরটা বের করা লাগছে। এরপরে যদি আমাকে এখানে আমার যদি পরের স্টেপে আবার বলতো, তাহলে কিন্তু আমরা আগের জার্নালের মতো করে যেতাম, যেটা আমরা প্রথম শিখছি নোটস পেয়েবলে। এখানে যেহেতু আমি অ্যাডজাস্টিং পর্যন্তই করে ফেললাম, পরের হিসাবকালে আর গেলাম না। এখন দেখো, দ্য ফলোয়িং আর এই যে দ্য ফলোয়িং আর সিলেক্টেড 2019 ট্রানজ্যাকশন অফ ডার্বি কর্পোরেশন। অক্টোবরের 1 তারিখে সে ব্রড করছে 75,000 টাকা ন্যাশনাল ব্যাংকের কাছ থেকে, কি করছে 12 মাসের এবং জিরো ইন্টারেস্ট বেয়ারিং, এবং তাকে পরিশোধ করতে হবে কত? 81,000 টাকা। অর্থাৎ 75,000 নিয়ে আমাকে পরিশোধ করতে হবে 81,000 টাকা। তো প্রথমেই আমার জিরো ইন্টারেস্ট বেয়ারিংয়ে আমি কি করব? ক্যাশ ডেবিট করব আর নোটস পেয়েবল ক্রেডিট করব। মাঝখানের যে অংশটুকু আমাকে বেশি পরিশোধ করতে হচ্ছে কত টাকা? 6,000 টাকা। সেটাকে আমার বলা হয়েছিল কি? ডিসকাউন্ট অন নোটস পেয়েবল। তাহলে ডিসকাউন্ট অন নোটস পেয়েবল করে ফেললাম। এখন আমাকে যদি বছরের শেষে 31শে ডিসেম্বর করতে বলে, তাহলে কি ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট করব এবং কাকে? ডিসকাউন্ট অন নোটস পেয়েবল ক্রেডিট করব। কারণ আমি বলেইছিলাম যে এখানে ডিসকাউন্ট অন নোটস পেয়েবলটাকে আমার ইন্টারেস্ট এক্সপেন্সে রূপান্তরিত করতে হবে। এখন আমার এখানে কত টাকা? 6,000 টাকা। 6,000 টাকা ছিল 6 মাস না কত মাসের জন্য? 12 মাসের জন্য। তাহলে 12 মাসের জন্য যদি 6,000 টাকা হয়, তাহলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই 3 মাসের জন্য আমার কত আসে? 3 মাসের জন্য আমার আসে 1500 টাকা। তাহলে এই 1500 টাকার জন্য আমি কিন্তু এভাবে এই জার্নালটা আমাকে, এই অ্যাডজাস্টিংটা কিন্তু আমাকে দিতে হবে। আচ্ছা, এখন তোমাদেরকে বলি, যদি আমার আরও থাকতো, পরের বছরের হিসাবকালটা কিন্তু আমি করতাম। আমি পুরোটা করিনি, মানে এখানে যতটুকু চেয়েছে ততটুকু করেছি। যদি পরের বছরে করতাম তাহলে কি হতো? নোটস পেয়েবল ডেবিট করে লিখতাম, এবার ইন্টারেস্ট এক্সপেন্স লিখতাম, ডিসকাউন্ট অন নোটস পেয়েবল লিখতাম, ক্যাশ লিখতাম। এটা কিন্তু ততটুকু পর্যন্ত আর অ্যাডজাস্টিং মানে করতে বলা হয়নি বা চাওয়া হয়নি, তাই করিনি। এখানে যতটুকু অ্যাডজাস্টিং এন্ট্রি আমার মনে হয়েছে প্রপার, এই পর্যন্ত এতটুকুই করেছি। কিন্তু তোমাদের যে এক্সাম্পলে যেগুলো দেখালাম সেই পর্যন্ত যদি তোমাদের করতে বলে, তাহলে কিন্তু সেটা তোমাদের করতে হবে। তাহলে আজকের ক্লাসে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে, আমাদের কারেন্ট লাইবিলিটিসকে আমরা খুব নর্মালি যেভাবে চিনি, সেটার যে আসলে কিভাবে এটা জার্নাল থেকে আসে, কিভাবে প্রেজেন্টেশন হবে, অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, এই ব্যাপারগুলোকে আরও এলাবোরেটলি জানলাম। এবং আমাদের যে অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, যে কারেন্ট লাইবিলিটিসগুলো, এগুলো আমাদের আইএস কততে এটা বলা হয়েছে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 37-এ বলা হয়েছে এটা সম্পর্কে। তো এটা সম্পর্কে একটা ভালো ধারণা হয়েছে বলে আমি আশা করছি তোমরা ক্লাসটি বারবার দেখো, এবং ক্লাস দেখার শেষে অবশ্যই তোমরা বইটা খুলে সেখান থেকে 2-1টি ম্যাথ করার চেষ্টা করবে। আশা করি তাহলে তোমরা অনেক বেশি উপকৃত হবে। তো আজকের মতো এখানেই।
ধন্যবাদ সকলকে। ধন্যবাদ।